আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এই টপিকসটি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা তরল পদার্থের প্রসারণ পর্যন্ত শিখেছি। আজকে আমরা শিখব গ্যাসীয় পদার্থের প্রসারণ। কঠিন পদার্থের ক্ষেত্রে একটি নির্দিষ্ট আকার আছে এবং একটি নির্দিষ্ট আয়তন আছে, তাই আমরা কঠিন পদার্থের প্রসারণ সহগ সহজেই নির্ধারণ করতে পারি। যেমন দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ। তরল পদার্থের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট আয়তন আছে, তাই আমরা তরল পদার্থের আয়তন প্রসারণ সহগ সহজেই নির্ণয় করতে পারি। কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই এবং আয়তনও নেই, তাই গ্যাসীয় পদার্থের প্রসারণ সহগ নির্ণয়ের ক্ষেত্রে চাপের একটি ব্যাপার আছে। তোমাদেরকে আমি একটু বিষয়টি বোঝানোর চেষ্টা করছি। মনে করো তুমি একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় পদার্থ দুটি ভিন্ন আকৃতির জারে সংরক্ষণ করেছো বা রেখেছো। তো সেক্ষেত্রে তুমি যদি একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় পদার্থকে একই সাথে বড় আকৃতির পাত্রে রাখো এবং ছোট আকৃতির পাত্রে রাখো, সেক্ষেত্রে বড় আকৃতির পাত্রের মধ্যে গ্যাসীয় পদার্থের চাপ হবে কম এবং ছোট আকৃতির পাত্রের মধ্যে গ্যাসীয় পদার্থের চাপ হবে বেশি। মনে করো তুমি দুটি সিলিন্ডার নিয়েছো, এই দুটি সিলিন্ডারে তুমি একই পরিমাণ গ্যাসীয় পদার্থ রেখেছো। তাহলে এই সিলিন্ডারে গ্যাসীয় পদার্থের চাপ হবে কম, কিন্তু এই সিলিন্ডারে গ্যাসীয় পদার্থের মধ্যে চাপ হবে বেশি। তাই গ্যাসীয় পদার্থের প্রসারণ সহগ নির্ণয় করার ক্ষেত্রে চাপের বিষয়টি মাথায় রেখে নির্ণয় করতে হয়। আর এই ক্ষেত্রে একটি সূত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে PV = nRT। এই ক্ষেত্রে একটি সূত্র ব্যবহার করা হয়, সেটা হচ্ছে PV = nRT। এক্ষেত্রে P হচ্ছে গ্যাসের চাপ, P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন, N হচ্ছে গ্যাসের পরিমাণ যেটা মোলে হিসাব করা হয়, R হচ্ছে ধ্রুবক এবং T হচ্ছে তাপমাত্রা। আর গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সহগ নির্ণয় সূত্র হচ্ছে গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সহগ নির্ণয় সূত্র হচ্ছে বিটা = ΔV / V1 Δθ। বিটা = ΔV / V1 Δθ। এখানে ΔV হচ্ছে আয়তনের পার্থক্য, আয়তনের পরিবর্তন, মানে হচ্ছে V2 - V1, অর্থাৎ পরিবর্তিত তাপ দেওয়ার পরে পরিবর্তিত যে আয়তন পাওয়া যায় তার থেকে প্রাথমিক আয়তনটা বিয়োগ করতে হবে। / V1 মানে প্রাথমিক আয়তন * Δθ মানে হচ্ছে তাপমাত্রার পার্থক্য θ2 - θ1। এটাকে তোমরা T2 - T1 ও লিখতে পারো। তাহলে এই সূত্রটা ব্যবহার করে গ্যাসীয় পদার্থের প্রসারণ সহগ নির্ণয় করা হয়। গ্যাসীয় পদার্থের প্রসারণ সহগ নির্ণয় করা হয়। আর এই সহগ নির্ণয় করার ক্ষেত্রে PV = nRT এই সমীকরণটাও ব্যবহার করা হয়। তোমাদের সিলেবাসের জন্য গ্যাসীয় পদার্থের প্রসারণ তেমন একটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি আর বিস্তারিত বলছি না। আশা করছি ইনশাআল্লাহ তোমরা পারবে। এরপরে আমাদের যেটা জানতে হবে, সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা।
তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করা হয়, সি হিট ক্যাপাসিটি। যে কোনো ভরের কোনো বস্তুর তাপমাত্রা, যে কোনো ভরের হতে পারে, সেটা 10 কেজি, 20 কেজি, 1000 কেজি, যে কোনো ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। আবারও বলছি, যে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে, যে কোনো ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ দেওয়ার প্রয়োজন হয় তাকে বলা হয় ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা। একে সি দ্বারা প্রকাশ করা হয়। সি ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ডেল থিটা। সি ইকুয়াল টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ডেল থিটা। এখানে কিউ হচ্ছে তাপ, ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপ মানে হচ্ছে এক প্রকার শক্তি, তাই এর একক হচ্ছে জুল। ডেল থিটা তাপমাত্রার পার্থক্য, তাই এর একক হচ্ছে কেলভিন। তাহলে আমরা লিখতে পারি জুল কেলভিন ইনভার্স 1। তাহলে তাপ ধারণ ক্ষমতা সি এর একক হচ্ছে জুল কেলভিন ইনভার্স 1। এরপরে আসো আপেক্ষিক তাপ। এরপরে আসো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক তাপের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ভরের সম্পর্ক আছে, অর্থাৎ কোনো বস্তুর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক তাপ। কোনো বস্তুর 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপটা কিন্তু বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন হয়। তাহলে আপেক্ষিক তাপ S ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এম ডেল থিটা। আপেক্ষিক তাপ S ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এম ডেল থিটা। এম এসেছে কারণ এখানে ভরের একটি ব্যাপার আছে, 1 কেজি ভর হতে হয়। ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। তাহলে আমরা লিখতে পারি কিউ মানে হচ্ছে তাপ, তাপ এক প্রকার শক্তি, তাই এর একক হচ্ছে জুল। এম ভর, ভরের একক হচ্ছে কেজি। ডেল থিটা তাপমাত্রার পার্থক্য, এর একক হচ্ছে কেলভিন। তাহলে পরবর্তীতে আমরা পাচ্ছি জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তাহলে আমরা পাচ্ছি আপেক্ষিক তাপ এস এর একক হচ্ছে জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। যেহেতু তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে একটি পার্থক্য হচ্ছে আপেক্ষিক তাপে ভরের একটি ব্যাপার আছে, তাপ ধারণ ক্ষমতায় নির্দিষ্ট কোনো ভরের ব্যাপার নেই, তাই আপেক্ষিক তাপের এককের মধ্যে কেজি ইনভার্স 1 আছে এবং তাপ ধারণ ক্ষমতার এককের মধ্যে কেজি নেই। এখন আসো আপেক্ষিক তাপ কিন্তু বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন। অর্থাৎ মনে করো তুমি 3টি বস্তু নিয়েছো, পানি নিয়েছো, সোনা নিয়েছো, মনে করো আরো বিভিন্ন জিনিস নিয়েছো। প্রত্যেকটা জিনিসের ভর হচ্ছে 1 কেজি। আর এই প্রত্যেকটি ভরের 1 কেজি ভরের তাপমাত্রা তুমি 1 কেলভিন বৃদ্ধি করবে। এক্ষেত্রে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ তাপ দিলে হবে না। এক্ষেত্রে বিভিন্ন বস্তুর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন তাপ দেওয়ার প্রয়োজন হবে। এই কারণেই প্রত্যেকটি বস্তুর আপেক্ষিক তাপ ভিন্ন হয়। আর এই আপেক্ষিক তাপের মান নির্দিষ্ট। পানির আপেক্ষিক তাপ হচ্ছে পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। সোনার আপেক্ষিক তাপ হচ্ছে 230 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তামার আপেক্ষিক তাপ হচ্ছে 400 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। মানব দেহের আপেক্ষিক তাপ হচ্ছে 3470 জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। অর্থাৎ তুমি যদি পানি, সোনা এবং তামা প্রত্যেকটি 1 কেজি করে নাও এবং তাদের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাও, তাহলে পানির ক্ষেত্রে 4200 জুল তাপ দিতে হবে, সোনার ক্ষেত্রে 230 জুল তাপ দিতে হবে, তামার ক্ষেত্রে 400 জুল তাপ দিতে হবে। তাই বিভিন্ন বস্তুর আপেক্ষিক তাপ বিভিন্ন হয়।
আর পানির আপেক্ষিক তাপটা একটু বেশি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে আসো তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে পার্থক্য। তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে C = ms। C = ms, অর্থাৎ তুমি কোন একটি বস্তু নিয়েছো, যে কোনো ভরের কোন একটি বস্তু, আর তার তাপ ধারণ ক্ষমতা তুমি নির্ণয় করবে। সেই ক্ষেত্রে সেই বস্তুর আপেক্ষিক তাপের সঙ্গে ওই পরিস্থিতিতে ওই বস্তুর ভরকে গুণ করলেই তাপ ধারণ ক্ষমতা পাওয়া যাবে। মনে করো তুমি 10 কেজি পানি নিয়েছো, 10 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তোমার কি পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হবে সেটা তুমি বের করবে, অর্থাৎ 10 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা বের করবে। সেই ক্ষেত্রে তুমি পানির আপেক্ষিক তাপ যদি তোমার জানা থাকে, পানির আপেক্ষিক তাপকে তুমি সেই নির্দিষ্ট ভর দিয়ে গুণ করবে, তারপর তুমি তার তাপ ধারণ ক্ষমতা পেয়ে যাবে। আর এই ক্ষেত্রে আমরা একক লিখব জুল কেলভিন ইনভার্স 1, কারণ তাপ ধারণ ক্ষমতার একক হচ্ছে জুল কেলভিন ইনভার্স 1। তাহলে আমরা এখানে পাচ্ছি 42,000 জুল কেলভিন ইনভার্স 1। এভাবেই তুমি যে কোনো ভরের, এভাবেই তুমি কোনো একটি বস্তুর আপেক্ষিক তাপ জানা থাকলে সেই বস্তুর যে কোনো ভরের তাপ ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারবে। এরপরে আসো, এরপর তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যালোরিমিতি। ক্যালোরিমিতি, ক্যালোরি মানে হচ্ছে তাপের একক, তাহলে ক্যালোরিমিতি মানে হচ্ছে তাপ সংক্রান্ত বিদ্যা, অর্থাৎ পদার্থবিজ্ঞানের যে শাখায় যে অংশের তাপ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় ক্যালোরিমিতি। এখন ক্যালোরিমিতির একটি মূলনীতি আছে। মনে করো তুমি দুটি বস্তু, একটি শীতল একটি উষ্ণ, পাশাপাশি রেখেছো, তাহলে এই পরিস্থিতিতে কিন্তু উষ্ণ বস্তুটি তাপ দিবে এবং শীতল বস্তুটি তাপ নিবে। তাহলে যে পরিমাণ তাপ, যদি অন্য কোনোভাবে তাপের অপচয় না হয়, অন্য কোনোভাবে তাপ নষ্ট না হয়, তাহলে যে পরিমাণ তাপ উষ্ণ বস্তুটি দিবে সেই নির্দিষ্ট পরিমাণ তাপটুকুই শীতল বস্তুটি নিবে। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। মানে হচ্ছে বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। মানে ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে, ক্যালোরিমিতি কি সেটা তোমরা বুঝেছো? ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে অন্য কোনো উপায়ে তাপের অপচয় না ঘটলে কোনো শীতল বস্তু এবং উষ্ণ বস্তু যদি পাশাপাশি থাকে, কোনো শীতল এবং উষ্ণ বস্তু যদি পাশাপাশি থাকে, যদি পাশাপাশি থাকে তাহলে উষ্ণ বস্তুটি যে পরিমাণ তাপ দিবে শীতল বস্তুটি সেই পরিমাণ তাপ নিবে। যে পরিমাণ তাপ দিবে শীতল বস্তুটি সেই পরিমাণ তাপ নিবে। সেই পরিমাণ তাপ নিবে। তাহলে এই মূলনীতিটি তোমরা লিখে নিবে। তোমাদের বইয়ে, এখন বর্তমান বইয়ে এভাবে বোঝানো নেই, তাই আমি লিখে দিয়েছি।
ক্যালোরিমিতির মূলনীতিটা এই জিনিসটুকু তোমরা মনে রাখলেই পারবে। বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ, বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। এই জিনিসটুকু মনে রাখলেই তোমরা পারবে ক্যালোরিমিতির মূলনীতি ইকুয়াল টু বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। যে পরিমাণ তাপ বর্জন করা হবে সেই পরিমাণ তাপই গ্রহণ করা হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।